আচ্ছা আসো, আজকে আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে ড্রাগস থেকে সরাসরি কোলিনার্জিক ড্রাগসে চলে যাব। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা রিসেপ্টর গুলো নিয়ে আসলে ডিসকাশন করছিলাম। হিসাবে রিসেপ্টর নিয়ে যদি আমরা ডিসকাস করতে চাই, ট্রাস্ট মি, রিসেপ্টর নিয়ে আরো অনেক অনেক কথাবার্তা আছে। হ্যাঁ, এই যে লাস্ট ক্লাসে রিসেপ্টর গুলোর বিভিন্ন প্রপার্টিজ গুলো বললাম, যে কে হচ্ছে কোন টাইপ রিসেপ্টর, হ্যাঁ তারা আসলে কিভাবে ফাংশন করে, এগুলা বলতে গেলে আসলে আরো 2-3 ক্লাসও নেওয়া যাবে। কিন্তু তোমাদেরকে যদি আমি আরো এত বেশি ডিটেলস দিতে চাই, আমার মনে হয় না যে তোমরা আর মানে মানে এত ডিটেলস জানতে চাবা। সো এই জন্য রিসেপ্টর নিয়ে আরো যত ডিটেলস ছিল আমি এই জিনিসগুলোকে একটু স্কিপ করে গেছি। হ্যাঁ, কারণ দিলেও হয়তো তোমরা ইন্টারেস্টেড ফিল করবা না। বাট রিসেপ্টর সম্পর্কে যতটুকু জানা থাকতে হবে, লিস্ট যখন আমরা কলিনার্জিক ড্রাগস পড়বো, কলিনার্জিক রিসেপ্টর সম্পর্কে মোটামুটি যে আইডিয়া থাকতে হবে, এগুলা নিয়ে হচ্ছে আমরা লাস্ট ক্লাস গুলোতে আলোচনা করছি। বাট রিসেপ্টর আসলে অনেক তোমার আরো ভাস্ট বা হিউজ পড়াশোনা আছে। তো কেউ একজন আমারে বলো, মনে আছে আমরা কোলিনার্জিক যে রিসেপ্টর গুলো আছে, কয় ধরনের রিসেপ্টর আছে? যে কেউ একজন আমাকে বলো যে কোলিনার্জিক রিসেপ্টর গুলা কয় ধরনের আছে। মাইকটা একটু ওপেন করো, ওপেন করে আমার একটু এই কোশ্চেনের আনসারটা দাও। আসো তো, 5 জনের মতো আসো তো। আবার একজন চলে গেছে। ম্যাম দুই ধরনের। 2 ধরনের কি কি? তুমি বলো। ম্যাম ধরন দুইটা। মাস্কুলিনিক রিসেপ্টর আর নিকোটিন। মাস্কুলিনিক রিসেপ্টর আর নিকোটিনিক রিসেপ্টর। আচ্ছা ঠিক আছে, মাস্কুলিনিক রিসেপ্টরের কয়টা সাবটাইপ আছে রে? মাস্কুলিনিক রিসেপ্টর কিন্তু কয়েকটা সাবটাইপ আছে, কয়েকটা? হুম, বলো। মাস্কুলিনিক রিসেপ্টর আর নিকোটিনিক রিসেপ্টর। মাস্কুলিনিক হ্যাঁ, রিসেপ্টর মধ্যে আছে M1 M2 M3 আর হ্যাঁ, নিকোটিনিক আছে NM NN। ভুল বললা তো, মাঝখানে রিসেপ্টরটা শুধু M3 না, 5টা সাবটাইপ আছে, M1 M2 M3 M4 M5। 3টা তো প্রধান, এই কারণে 3টা নিয়ে ডিসকাশন হয়েছে, বাট সাবটাইপ আছে তো হচ্ছে যে 5টা। এটা কিন্তু একটা স্লাইডে ছিল, ভুলে গেছো? আর নিকোটিনিক রিসেপ্টর NM NN এন এম আর এন এন দিয়ে কি বুঝো বলো তো দেখি। প্রধানত হুম হুম। নিকোটিনিক মাস্কুলিনিক রিসেপ্টর। নো, নিকোটিন অন নিউরোমাস্কুলার জাংশন আর নিকোটিন অন নিউরনস। কি এন এম আর এন এন শর্ট ফর্মে পড়ে ফেলতেছো? এন এম মানে কি বুঝাচ্ছে আর এন এন মানে কি বুঝাচ্ছে সেটা যদি না বুঝো তাহলে কিভাবে হবে? নিউরোমাস্কুলার জাংশনের ব্যাপারে মনে আছে? এটাই কিন্তু লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, আছে কি নাই? পড়াশোনার প্রতি তোমাদের ইন্টারেস্ট দেখে মানে আমি খুবই অবাক হই মাঝে মাঝে, যে এত কিভাবে ইন্টারেস্ট কম থাকে। ঠিক আছে, তুমি যেই সেক্টরে থাকো না কেন, তোমার পড়াশোনার প্রতি এত ইন্টারেস্ট কম, মানে কিভাবে থাকে, মানে অবাক লাগে। যাদের শেষ হয়ে গেছে ওদেরও এখন কোনো ইন্টারেস্ট নাই, যে আইটেম কমপ্লিট, এখন আর ক্লাস করব না। কেন? ক্লাসগুলা করলে এই পড়াশোনাগুলো কি রিভিশন হচ্ছে না? এবং যে জিনিসটা হয়তো আগে জানে নাই নতুন করে জানলো, নতুন করে জানা হচ্ছে না, তাদেরও কোনো ইন্টারেস্ট নাই। আবার তোমরা যারা পিছিয়ে গেছো, ইরেগুলার হয়ে গেছো, তাদের তো মনে হয় আগেও ইন্টারেস্ট ছিল না, এখনো কোনো ধরনের ইন্টারেস্ট নাই। তোমরা এইভাবে আসলে কিভাবে পার করে যাবে, আমি আমি বুঝতেছি না। ঠিক আছে, কোনো ক্লাসে একদম মানে জাস্ট কি বলে, একদম মানে শুরুর গ্রস কথা জিজ্ঞেস করলেও তোমরা হচ্ছে আনসার দিতে পারতেছো না। তোমরা আসলে যে কোনো সাবজেক্টেই, যে কোনো টপিকসটার ভিতরেই তোমাদের সবকিছুতে হচ্ছে গন্ডগোল লাগানো, কারণ কি? তোমাদের ইন্টারেস্ট কম। তোমরা টোটালি মানে ইন্টারেস্ট বিহীন ভাবে আসলে চলাচল করতেছো। এইভাবে কিভাবে পড়াশোনা হয় বলো? এভাবে কি পড়াশোনা হয়? পড়াশোনার জন্য তোমার চতুর্দিক থেকে যতই ধাক্কা ধাক্কি যত কিছুই করা হোক না কেন, তোমার নিজস্ব যদি ইচ্ছা না থাকে তুমি তো পড়াশোনা করতে পারবে না। তোমার নিজস্ব যদি ইন্টারেস্ট না থাকে তুমি তো পড়াশোনা হবে না। তোমার ইন্টারেস্ট থাকতে হবে।
যে না আমি এটার উপরে আমার এটার উপরে পরীক্ষা দিতে হবে, আমার এটার উপরে না জানলে আমি এই রোগগুলার ক্ষেত্রে যে ট্রিটমেন্ট দিব, ওই ট্রিটমেন্টে আমি যে ড্রাগ গুলা ব্যবহার করতেছি ওই ড্রাগ গুলা সম্পর্কে তো আমার জানা থাকবে না, অন্ধের মতো। হ্যাঁ, আমি জ্বর হইলেই আমি একটা প্যারাসিটামল খাইয়া ফেলবো, এটা সবাই খায়, গণহারে সবাই খায়। তো তোমার আর তোমার মধ্যে আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কোথায়? সাধারণ মানুষ জানে জ্বরে প্যারাসিটামল খেতে হবে, তোমাকে তো জানতে হবে প্যারাসিটামল জ্বরে কি কাজ করে থাকে। নাইলে তোমার আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কোথায়? তুমি ডাক্তারি পড়ে তাহলে আলটিমেটলি লাভ হচ্ছে কি? ইন্টারেস্ট এতটাই কম দেখা যাচ্ছে পড়াশোনার প্রতি তোমাদের, ক্লাসে প্রেজেন্ট থাকোই না টোটালি। আমি জাস্ট দেখতে চাচ্ছি যখন আইটেমের জন্য আমি টাইম দিব, ওই দিন ক্লাসে কয়জন প্রেজেন্ট থাকে আমি তাদেরকে দেখবো এবং প্রত্যেককে ধরে ধরে আমি জিজ্ঞেস করব কারা হচ্ছে ক্লাসে ছিলা। মানে তোমাদের ইন্টারেস্ট দেখে মানে এতটা অবাক হই যে বলার বাইরে। আচ্ছা, এখন যারা দেখতেছো তারা কি ওই যে শেয়ার স্ক্রিন যেটা সেটা কি পুরাটা দেখা যাচ্ছে নাকি হাফ দেখা যাচ্ছে? পুরোটাই দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি সাইড দিয়ে হচ্ছে এটাকে ইয়ে করে রাখলাম। খুবই অবাক হয়ে, বুঝতে পারছো? মানে এর থেকে বেশি অবাক আর আমি হই না তোমাদের ইন্টারেস্ট দেখা, যে পড়াশোনার প্রতি তোমাদের এতটাই এতটাই কম ইন্টারেস্ট। কি করবা, তোমাদের ভবিষ্যৎ কি হবে, ওই যে সাধারণ মানুষের মতোই চলতে থাকবা। তো তোমার আর এমবিবিএস এর ডিগ্রির কোনো ইয়া থাকবে কিনা আমার আমার তো মনে হইতেছে না। হ্যাঁ, তুমি যেটা তোমার জন্য ম্যান্ডেটরি সেটার প্রতি তোমার কোনো ইন্টারেস্ট নাই, তাহলে তো মুশকিল। যে কোনো কিছু করতে হলে ইন্টারেস্ট লাগবেই। ইন্টারেস্ট ছাড়া সেই জিনিসটা তোমাকে কেউ তোমার যদি 100 জন খাওয়াইও দিতে চায় তুমি খাইতে পারবা না। ঠিক আছে, দেখা যাক। আমি তো দেখতেছি আমার ক্লাসে 7 জন থাকতেছে বা 5 জন, একদিন আমি 3 জনও দেখছি। আমি নেক্সট যেটা করব, যেদিন আমি আইটেমটাকে সেট করব আমি ওই দিন দেখতে চাই চেহারাগুলা যে কারা কারা হচ্ছে আইটেমের দিন আসতে পারতেছে। তখন ওনাদেরকে জিজ্ঞেস করব ক্লাসের সময় তারা কই ছিল। ঠিক আছে, এবং একটা কোশ্চেনের আনসার যদি না পারে আমি আইটেম পেন্ডিং রেখে দিব। পরে প্রিন্সিপাল স্যারের কাছে থেকে হচ্ছে যে অনুমতি নিবা, নেওয়ার পরে তারপরে হচ্ছে আইটেম আমি ক্লিয়ার করবো। না, হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে যাবা, প্রিন্সিপাল স্যারের কাছে যাবা, যাওয়ার পর তারা যদি বলে যে না এখন ক্লিয়ার করে দাও তারপরে ক্লিয়ার করবো, একটা কোশ্চেন যদি তোমরা না পারো। কারণ আমি তো দেখতেছি না কোনো কিছু দিয়েই তোমাদেরকে ক্লাসে আনানো যাচ্ছে না, কোনো কিছুতে আহ, তোমাদের পড়াশোনাতে ইন্টারেস্ট জাগতেছে না। পড়াশোনা তো সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, বলে কয়ে মাইরা ধইরা এগুলা তো করানো যায় না। ঠিক আছে, আজকে আমরা আমাদের মেইন টপিকের আমার ক্লাস কাজ হচ্ছে তোমাদেরকে ইন ডিটেলস এ জানাই দেওয়া। স্টিল তোমরা তোমাদের নিয়ে কি করবা তোমরা জানো, কারণ তোমাদেরকে কোনোভাবে বোঝানো যায় না। বুঝে যদি বলে তাও বোঝানো যায় না। যদি বলে যে বাস্তবিক অর্থে তোমার নিজের লাইফেই তো এই ওষুধ গুলা লাগবে, তোমার নিজের আশেপাশের মানুষ, তোমার ফ্যামিলির মানুষজন গুলার ট্রিট করতেও তো তোমার ওষুধের ব্যাপারে জানতে হবে। তুমি কি এতটুকু কনসার্ন না যে তোমার ফ্যামিলিকে কয়দিন পরে যদি ট্রিটমেন্ট দাও আর তুমি যে ওষুধগুলোর ব্যাপারে কিছুই জানতেছো না, সেগুলো আসলে আলটিমেটলি কি তোমার রেজাল্ট নিয়ে আসবে, এগুলাও যদি তোমাদের মাথায় না থাকে, ঠিক তো আর সেখানে আর কি বলার আছে? একটা ডায়াবেটিক্স এর রোগী ঘরে নাই এমন হইতেই পারে না। সবার ঘরে ঘরে একটা ডায়াবেটিক্স এর রোগী আছে, কমনলি আছে। ডায়াবেটিক্স এর ম্যানেজমেন্ট পারো না, ঠিক আছে, ওটার কি জিনিস করলে জানো না। বরং তোমার থেকে দেখো যে যে কিছু জানে না সেও অনেক কিছু জানে। তো তোমরা কি করো, করোটা কি তাইলে? 24 আওয়ার্স কি করা যায়? এখন তো টোটালি বাসায় বন্দি। তো 24 আওয়ার্স করাটা কি যায়? সারাদিনে কি একটা মানুষ ঘুমায়? আমার তো মানে মানে মাথায় ধরে না যে সারাদিন আবার একটা মানুষ কিভাবে ঘুমায়, বা 24 ঘন্টা তো ঘুমায় গেলে একদিন দুদিন হয়তো এরকম হইতেই পারে। এই কারণে সপ্তাহে 7 দিন তোমাদের অ্যাটিটিউড মানে একই রকম থাকে। আর আমি অবাক হয়ে গেলাম, মানে কোনো কিছুতেই তোমাদের ইন্টারেস্ট নাই। যেমন একটা আছে না যে এটা ভালো লাগে বা ওইটা ভালো লাগে, নাথিং। তোমরা টোটালি হচ্ছে ইন্টারেস্টলেস, মানে তোমাদের জীবনের কোনো কিছুই হচ্ছে ভালো লাগে না। এরকম অ্যাটিটিউড কিন্তু লাইফের প্রতি ভালো না। জীবন হচ্ছে গতিশীল, গতিশীল থাকতে হয়, ইচ্ছা থাকতে হয়। আদারওয়াইজ এভাবে জীবন চলে যাচ্ছে তো চলে যাবে এরকম যারা চিন্তা করে, আলটিমেটলি কিন্তু তাদের আলটিমেটলি আর ভালো কিছু কিন্তু হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তোমরা আসলে কি করতেছো? কারণ তোমরা তো ক্লাসেও প্রেজেন্ট থাকো না যে তোমাদেরকে আমি জবাবদিহিতা নিব যে সমস্যাটা কোথায়। থাকবোই না, জবাবদিহিতা কি নিব? সেখানে তো আসলে কিছু করার নাই।
ঠিক আছে? এখন তোমরা যা ভালো মনে করো তোমাদের জীবন নিয়ে তোমরা তাই করতে থাকো। সবকিছু সবকিছুর মতো করে চলতে থাকবে, কোনো কিছুই বন্ধ থাকবে না। আর এখন যে একটা সুযোগ পাইছো, তারপরেও যদি এই সুযোগটাকে কাজে না লাগাইতে পারো, তাইলে আর কি বলবো, তাইলে আর কিছুই বলার নাই এখানে। হ্যাঁ, আর এখানে আর কিছুই বলার নাই, যে এত বড় একটা সুযোগ পাইছো যে আবার সবকিছু রেগুলারের মতো নিয়ে আসার। যারা ইরেগুলার আছো তারাও ওই সময়টাকে বিন্দু মাত্র কাজে লাগাইতেছো না, নাথিং। তোমাদের বিরাট বড় একটা সুযোগ আছে যে সবকিছু আবার রেগুলার করে নিয়ে আসা। মাঝখানের গ্যাপটা যা কিছু যত পাপ করছো সবকিছুকে বাদ দিয়ে স্টিল তোমরা চেষ্টা করতেছো না, মানে তোমরা এগেন ইরেগুলারের মধ্যেই পড়ে থাকতে চাইতেছো। তোমাদের নিজেদের কোনো ইচ্ছা নাই রেগুলারের মধ্যে আসা। যাই হোক, আমরা কোলিনার্জিক ড্রাগ গুলা নিয়ে আমাদের আজকে ক্লাস। তো আজকে একটু শুরু দিকে একটু বলে নিই, রিসেপ্টর গুলা লাস্ট ক্লাসের খুব গুরুত্বপূর্ণ ছিল। তো কোশ্চেন জিজ্ঞেস করলে পারো না, আর এটা না পারলে আমার মেজাজ গুলা গরম হয়ে যায়। একটু আগে একটা নর্মাল কোশ্চেন জিজ্ঞেস করলাম, একজনে পারছো আবার অর্ধেক পারছো। হ্যাঁ, তো আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করলে দেখবো যে পারতেছো না। হ্যাঁ, তার মানে হচ্ছে ক্লাস তো করতেছোই না, কিছুই না। হয়তো কয়েকজন আসো, তারা মাইকটা অফ করে দেওয়া সুন্দর করে যে যার মতো চলে গেছো। হ্যাঁ, চেহারা তো আর জীবনে দেখাবাই না, চলে গেছো। আমি জাস্ট আইটেমের দিন দেখবো কয়টা চেহারা আমি দেখি। ঠিক আছে, দেখা যাক। কলিনার্জিক ড্রাগ নিয়ে সরাসরি চলে যাই। ড্রাগ গুলা আসলে দুই ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট। অ্যাগনিস্ট শব্দের অর্থ আমরা জানি, রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, করে হচ্ছে যে কাজটা করা সেটা করবে। এবং অ্যাগনিস্টের কাজটাকে বাধা দিবে, ওইটা করতে দিবে না যারা আছে তার বিপরীত ক্রমে, তারা হচ্ছে অ্যান্টাগনিস্ট, সহজ ভাষায়। তো কোলিনার্জিক যে অ্যাগনিস্ট গুলা আছে সেগুলাকে তোমার কাজের ভিত্তিতে কিভাবে তারা আসলে ফাংশন করে সেটার উপর ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্টিং আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাক্টিং। ইনডাইরেক্ট অ্যাক্টিং এর অপর নাম হচ্ছে কিন্তু অ্যান্টিকোলিনেস্টেরয়েড। এরকম নামটা কেন একটু পরেই আমরা জানবো। অ্যান্টাগনিস্ট তোমার মাস্কেরিনিকের এগেনস্টে যদি কাজ করে তাহলে সেটা অ্যান্টি মাস্কেরিনিক। নিকোটিনিকের তোমার এগেনস্টে যদি কাজ করে তাহলে হচ্ছে অ্যান্টি নিকোটিনিক। অ্যান্টি নিকোটিনিক গুলো আবার দুই ভাগে বিভক্ত, কেউ কেউ আছে হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন ব্লকার, আবার কেউ কেউ আছে গ্যাংলিয়নিক ব্লকার। আজকে আমাদের পড়ার যে পার্টটা সেটা হচ্ছে আজকে আমরা বেসিক্যালি যে পার্টটা পড়বো সেটা হচ্ছে এই অ্যাগনিস্ট গুলা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে তাহলে আমরা যেটা করলাম অ্যাগনিস্ট পার্টটা নিয়ে আজকে আলোচনা করব। তাও আজকে আমরা অ্যাগনিস্টের ভিতরে ইম্পর্টেন্ট যে কয়েকটা আছে সেইগুলা নিয়ে বেসিক্যালি আমাদের আলোচনা হবে। আমরা নেক্সট ইয়েতে চলে গেলাম। খেয়াল করি আমরা এই যে আমরা এই অ্যাগনিস্ট গুলো আছে বা কোলিনার্জিক যে ড্রাগ গুলো আছে, আমরা জানি কোলিনার্জিক ড্রাগ গুলার অপর নাম কিন্তু প্যারাসিম্পেথোমিউমেটিক ড্রাগস। এটাকে এই নামকরণ করার পিছনে কারণ হচ্ছে, কারণ কোলিনার্জিক যে ড্রাগস গুলো আছে তারা হচ্ছে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি গুলারে হচ্ছে এনহ্যান্স করে থাকে। এই হিসাবে কিন্তু কোলিনার্জিক ড্রাগ গুলাকে অপর নামে নামকরণ করা হয়েছে প্যারাসিম্পেথোমিউমেটিক ড্রাগস। তো একটু আগে আমরা দেখলাম যে কোলিনার্জিক ড্রাগস তথা প্যারাসিম্পেথোমিমেটিক ড্রাগস গুলো আসলে দুই ভাবে তোমার কাজ করতে পারে। এক হচ্ছে ডাইরেক্টলি আর একটা হচ্ছে ইনডাইরেক্টলি। তাহলে একটা বলে হচ্ছে ডাইরেক্ট তোমার এগনিস্ট, একটা বলে হচ্ছে ইনডাইরেক্ট এগনিস্ট। এখন কোশ্চেন দাঁড়ায় যে ডাইরেক্ট দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে বা ইনডাইরেক্ট দিয়ে আসলে। ল্যাপটপ কেন ডিস্টার্ব করতেছে একটু বুঝলাম না। হাইপার অ্যাক্টিভ হয়ে যাওয়ার পিছনে কারণ তো থাকতে হবে, কোনো কিছুতে চাপ পড়তেছে না, কিছু না, স্টিল ডিস্টার্ব করতেছে। ডাইরেক্ট অ্যাক্টিং এর ভিতরে তোমার কথা হচ্ছে যে তারা সরাসরি হচ্ছে রিসেপ্টর গুলাকে স্টিমুলেট করবে। তো রিসেপ্টর কারা আছে, মাস্কুলিনিক রিসেপ্টর আছে আর নিকোটিনিক রিসেপ্টর আছে। তাহলে সরাসরি সরাসরি তারা করবে কি, আইদার মাস্কুলিনিক রিসেপ্টরকে তোমার স্টিমুলেট করবে অথবা নিকোটিনিক রিসেপ্টরকে তারা স্টিমুলেট করবে। হ্যাঁ, এই স্টিমুলেট করে তাদের ফাংশনকে হচ্ছে এনহ্যান্স করে তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি গুলাকে তোমার বৃদ্ধি করে থাকবে। ইনডাইরেক্ট হচ্ছে কি, তারা সরাসরি রিসেপ্টর গুলার সাথে আসলে তাদের সম্পর্ক থাকে না। লেট মি চেক, 2 মিনিট সময় দাও আমাকে, এভাবে তো বারবার ই করলে অসুবিধা, বুঝলাম না। মাঝে মাঝে আমার ল্যাপটপ ডিস্টার্ব করে, নিজে নিজে নাচতে থাকে।
আমাদের তোমরা আর ইনডাইরেক্টলি অ্যাক্টিং যারা আছে তারা হচ্ছে না মাস্কুলিনিক নিকোটিনিক রিসেপ্টরকে স্টিমুলেট করেছে তারা ওইভাবে কাজ করে এটা না। তারা করে কি প্রসেসে এসিটাইলকোলিনকে হচ্ছে রাইখা দেয়। তারা চেষ্টা করে এসিটাইলকোলিন তো আসে কাজ করে তারপর হচ্ছে যে আবার শেষ হয়ে যায়, সেটা হচ্ছে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, আবার যে ধ্বংস হয়ে আবার তাকে রিইউজ করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কোনো না কোনো ভাবে হচ্ছে প্রসেস থেকে সে চলে যাচ্ছে। তাহলে সে করে কি যারা হচ্ছে তোমার ইনডাইরেক্ট অ্যাক্টিং ড্রাগ গুলো আছে তারা করে কি, তারা করে যে এসিটাইলকোলিন যেটা ছিল তাকে হচ্ছে প্রসেসে রেখে দিবে। এখন এসিটাইলকোলিনকে প্রসেসে যদি আমার অনেকক্ষণ ধরে রাখতে হয় তাহলে এসিটাইলকোলিন যে ভেঙে যায় যেই এনজাইমের উপস্থিতিতে, ওই এনজাইমটাকে তোমার আটকে রাখতে হবে, ওই এনজাইমটাকে কাজ করতে দেওয়া যাবে না। তো আমরা তো জানি এসিটাইলকোলিনকে হচ্ছে তোমার ভাইঙ্গা আবার কোলিন আর এসিটেটে কনভার্ট করা হচ্ছে কোলিনেস্টারেজ। তাহলে ইনডাইরেক্টলি অ্যাক্টিং যে ড্রাগ গুলো আছে তারা করবে কি কোলিনেস্টারেজকে আটকায় ফেলবে। কোলিনেস্টারেজকে আটকায় ফেললে হবে কি এসিটাইলকোলিন আর ভাঙতে পারতেছে না, প্রসেসে সে অনেকক্ষণ ধরে থাকতেছে আর প্রসেসে থেকে হচ্ছে সে ফাংশনটাকে আরো করতে পারতেছে। এই জন্য এই যে কোলিনার্জিক ড্রাগ গুলা আছে তাদের কাজ আবার বিহেভ করতে পারে। খুব বেশি মেজাজ গরম হলে ক্লাস অফ করে চলে যাবো। ওই যে সেম, বুঝলাম না, এরকম তো কখনো হয় নাই, আজকে কি হলো? করে অন করলে অফ করে যে অন করবো ইয়াটা ক্লাস সেশনটা ইয়ে হয়ে যাবে না? সেভাবেই এভাবেই রাখি, পরে দেখা যাবে। আচ্ছা, এখন যদি আমরা একটু খেয়াল করে দেখি যে ডাইরেক্টলি অ্যাক্টিং গুলা হচ্ছে রিসেপ্টরের সাথে কাজ করবে। রিসেপ্টর নিজে নিজেই সে যাইতেছে, আমি কিছুই বুঝলাম না। রিসেপ্টরের সাথে হচ্ছে যে সে কাজ করবে, রিসেপ্টর গুলাকে সে স্টিমুলেট করবে, নিকোটিনিক রিসেপ্টর অথবা মাস্কুলিনিক রিসেপ্টর গুলাকে। তো নিকোটিনিক রিসেপ্টর আর মাস্কুলিনিক রিসেপ্টর গুলার সাথে বাইন্ড করে সে হচ্ছে তাদেরকে স্টিমুলেট করে ফাংশনটাকে সে বৃদ্ধি করতে থাকবে। আর ইনডাইরেক্টলি অ্যাক্টিং যেই কোলিনার্জিক ড্রাগ গুলো আছে যে না, তারা হচ্ছে প্রসেসে এসিটাইলকোলিনকে রেখে দিবে। এখন এসিটাইলকোলিনকে রাখার জন্য এসিটাইলকোলিনকে ভাঙতে দেওয়া যাবে না। এসিটাইলকোলিনকে ভাঙতে যে কাজ করে থাকে বেসিক্যালি একটা স্পেসিফিক এনজাইম, সেটা হচ্ছে কোলিনেস্টারেজ, যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসগুলো থেকে জেনে আসছি। তো কোলিনেস্টারেজকে সে আটকায় ফেলবে, ইনডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগ গুলা কোলিনেস্টারেজকে আটকায় ফেলবে। কোলিনেস্টারেজকে আটকায় ফেললে হবে কি, সে আর এসিটাইলকোলিনকে ভাঙতে পারতেছে না, এসিটাইলকোলিন আর কোলিন আর এসিটেটে কনভার্ট হতে পারতেছে না, এসিটাইলকোলিন হিসেবে তোমার প্রসেসে থেকে যাচ্ছে এবং পরবর্তীতে সে ফাংশন গুলাকে বৃদ্ধি করার জন্য এনহ্যান্স করার জন্য কাজ করে থাকবে না। তাহলে এই হচ্ছে আমাদের কোলিনার্জিক ড্রাগের অ্যাগনিস্টের ভাগ। অ্যাগনিস্ট গুলাকে দুই ভাগে ভাগ করা যায় তার ফাংশনের ভিত্তিতে। একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাগনিস্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাগনিস্ট। ডাইরেক্ট অ্যাগনিস্ট হচ্ছে তারাই যারা রিসেপ্টরকে স্টিমুলেশন করে কাজগুলা করে থাকবে। ইনডাইরেক্ট হচ্ছে তারাই যারা হচ্ছে এসিটাইলকোলিনকে প্রসেসে রেখে দিবে কোলিনেস্টারেজ এনজাইমটাকে বাধা দিয়ে। দ্যাট মিন্স তারা কোলিনেস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করবে যেন সে এসিটাইলকোলিনকে এসিটেট আর কোলিনে কনভার্ট না করতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স। এখন আসো আমরা ড্রাগে সরাসরি চলে যাব। যে এতক্ষণ তো আমরা দেখলাম যে হ্যাঁ এটা দুইটা ভাগ, এখন একটা জিনিস চলে আসবে মুখস্থের, এবং এখনই এই জিনিসটা মানে কমপ্লিটলি বিরক্তিকর লাগতেছে। এখন আসো যে আমরা কোলিনার্জিক যে অ্যাগনিস্ট গুলা আছে, হ্যাঁ বেসিক্যালি এটা হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিং যারা তারা, তাদেরকে হচ্ছে যে আমরা আবার ক্লাসিফাই করব। ডাইরেক্টলি অ্যাক্টিং গুলাকে তাদের কেমিক্যাল কম্পাউন্ডের উপর ডিপেন্ড করে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোলিনেস্টার্স আর একটা হচ্ছে অ্যালকালয়েডস। হ্যাঁ, এই যে ভাগটা, এই কোলিনার্জিক অ্যাগনিস্টের এই যে ভাগটা, এটা কিন্তু হচ্ছে তোমার ডাইরেক্টলি অ্যাক্টিং যেগুলো আছে সেটা। হ্যাঁ, ডাইরেক্টলি অ্যাক্টিং কারা, যারা হচ্ছে নিকোটিনিক এবং মাস্কুলিনিক রিসেপ্টরকে স্টিমুলেট করে কাজ করে থাকে। তো ডাইরেক্টলি অ্যাক্টিং এর গুলাকে তাদের কেমিক্যাল নেচার অনুসারে, হ্যাঁ যে কেমিক্যাল কম্পাউন্ড, সে কি কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে তৈরি, তার কেমিক্যাল নেচার অনুসারে আবার দুই ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। একটা হচ্ছে কোলিন এস্টার্স আর একটা হচ্ছে অ্যালকালয়েডস। এখানে যতগুলা আছে সবগুলা নাম এখন মুখস্থ করতে হবে। হ্যাঁ, এসিটাইলকোলিন সম্পর্কে আমরা আগেই জানছি। এসিটাইলকোলিন কিন্তু আমাদের নরমাল ফেনোমেনন মেকানিজমেই আছে। এখন এসিটাইলকোলিনকে আমরা যেটা করব ড্রাগ হিসেবে ব্যবহার করব। দেন হচ্ছে মিথাইলকোলিন আছে, কার্বাকল আছে, বিথানকল আছে, এগুলো হচ্ছে কোলিন এস্টার্স।
কেমিক্যাল নেচারে অ্যালকালয়েডস এর ভিতরে যেটা আছে পাইলোকার্পিন আছে, ঠিক আছে, এরেকোলিন আছে, মাস্কেরিন আছে। এর ভিতরে যেগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, মাস্ট পড়তে হবে, মাস্ট মাস্ট মাস্ট, মানে এখান থেকে কোশ্চেন আসেই, সেটা হচ্ছে কোলিন এস্টার্স এর ভিতরে তোমার এসিটাইল কোলিনটাকে মাস্ট পড়তে হবে। বাকিগুলা যেমন বিথানকল বা কার্বাকল যেটা আছে এগুলো সম্পর্কে আমরা দুই একটা তথ্য জানবো, বা মিথাইল কোলিন সম্পর্কে আমরা দুই একটা তথ্য জানবো, বাট ইন ডিটেলস আমাদেরকে এসিটাইল কোলিন নিয়ে জানতে হবে। নেক্সট অ্যালকালয়েডস এর ভিতরে তোমার পাইলোকার্পিন হচ্ছে মাস্ট, এটাকে জানতেই হবে, মানে এটা সবকিছু জানতে হবে, সেটাকে কোথায় ইউজ করি, কিভাবে ইউজ করি, ইচ এন্ড এভরিথিং। হ্যাঁ, বাকি দুইটা হচ্ছে যে অল্প একটু জানলে জানলাম, আর না জানলেও তোমার অত একটা সমস্যা নাই, বাট ইন ডিটেলস যে এই ড্রাগ গুলো আসলে কোথায় কাজে লাগতেছে ইন ডিটেলস, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পাইলোকার্পিনটাও সম্পর্কেও জানতে হবে, আমাদের এসিটাইলকোলিনটা সম্পর্কেও জানতে হবে। তাহলে এখানে আমরা একটু মুখস্থ করে ফেলি, এখানে ড্রাগের নাম আগে মুখস্থ করতে হবে। তোমাদের বইয়ে যদি আরো ড্রাগের নাম থাকে তাহলে আরো মুখস্থ করে ফেলবা, এখানে কিচ্ছু করার নাই। প্রত্যেক সিস্টেম থেকে আসলে নিয়ম হচ্ছে অ্যাটলিস্ট ক্লাসিফিকেশনের আন্ডারে 5টা করে ড্রাগ আসলে মুখস্থ রাখা, ঠিক আছে? একদম যখন তোমাকে জিজ্ঞেস করবে এই গ্রুপের ড্রাগের নাম বলো, অ্যাটলিস্ট তুমি যেন 5টা বলতে পারো। তাহলে এমন ভাবে শিখবা যেন 5টা তোমার ড্রাগের আনসার দেওয়া যায়, 5টা ড্রাগের নাম যেন তুমি ভাইবা বোর্ডে নিতে পারো। এখন যে জায়গায় 5টার আসলে কোনো আর চান্স নাই, সে জায়গায় যতটা আছে অতটাই, কিন্তু তোমরা ভাইবা বোর্ডে কি করো, ভাইবা বোর্ডে 2টা নাম বলো, কোনো মতে একটা নাম বলো, যেটা আসলে খুবই হচ্ছে বিরক্তিকর। এটা হচ্ছে স্যারদের হচ্ছে বিরক্তি, মনে বিরক্তিকর, বিরক্তির সৃষ্টি করে যে একটা সিস্টেম থেকে তুমি 5টা ড্রাগের নামও বলতে পারতেছো না, বা 2টা ড্রাগের নামও ঠিকভাবে বলতে পারতেছো না, কোনো মতে তোমাকে দিয়া একটা ড্রাগ মুখ থেকে বের করছে। তাহলে এটা কিন্তু খুবই খুবই তোমার বিরক্তিকর স্যারদের কাছে। তো সুতরাং ভাইবা বোর্ডে যে এই জিনিসটা করবেন না। এখন থেকে যখনই কোনো সিস্টেম পড়বেন দয়া করে প্রত্যেকটা সিস্টেম থেকে 5টা করে, সিস্টেমের 5টা করে ড্রাগ হচ্ছে নাম মুখস্থ রাখতে হবে। ইন্টারাপশনের জন্য এক্সট্রিমলি সরি, এরকমটা হওয়ার কথা ছিল না কিন্তু হচ্ছে, কি করব। ঠিক আছে, কোলিনার্জিক অ্যাগনিস্টিক এর ভিতরে কোলিন এস্টার্স, মানে ডাইরেক্টলি যে অ্যাক্টিং গুলো আছে, ডাইরেক্টলি অ্যাক্টিং এর ভিতরে যারা হচ্ছে সরাসরি তোমার নিকোটিনিক রিসেপ্টর এবং মাস্কেনিক রিসেপ্টর গুলাকে কি করে থাকে, মানে মনটা চাইতেছে এখন রিস্টার্ট দিলে তো আমার এই সেশনটা বন্ধ হয়ে যাবে, আবার কি আসা যাবে? এটাই তো সমস্যা, ম্যাম হাইপার এটা অ্যাক্টিভ হয়েছে। মাউসের কারণে হতে পারে। মাউসের কারণে? আপনি যদি এক্সট্রা মাউস ইউজ করেন, এক্সট্রা মাউস একটু আচ্ছা, খেয়াল করি আমরা, সেটা হচ্ছে এখন এটা একদম মুখস্থ করে ফেলি। ডাইরেক্টলি অ্যাক্টিং গুলা হচ্ছে তাদের কেমিক্যাল নেচার অনুসারে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোলিন এস্টার্স আর একটা হচ্ছে অ্যালকালয়েডস। তো প্রত্যেকটা ক্ষেত্রে 5টা করে নাম মনে রাখবা, যেখানে 5টা করে সুযোগ নাই সেখান থেকে কম, বাট কখনোই আসলে 3টার কমে মনে রাখবা না। সব সিস্টেমে 3টা করে তোমার ড্রাগ আছে, 3টার নিচে কোনো সিস্টেমে ড্রাগ নাই। পরীক্ষার হলে জিজ্ঞেস করলে যেন তোমরা অ্যাটলিস্ট 5টা ড্রাগের নাম মুখ দিয়ে বলতে পারো। তো কোলিন এস্টার্স এর ভিতরে আছে এসিটাইল কোলিন, মিথাইল কোলিন, কার্বাকল আর হচ্ছে বিথান অ্যালকোহল। আর অ্যালকালয়েডস এর ভিতরে আছে পাইলোকার্পিন, এরেকোলিন আর হচ্ছে মাস্কেরিন। হ্যাঁ, এখন কেউ একজন আমারে এখন এখন আমারে বলবা যে কোলিন অ্যাগনিস্ট কারা আছে, ঠিক আছে, কোলিন এস্টার্স কারা আছে আর অ্যালকালয়েডস কারা আছে, একজন আমারে বলো কোলিন এস্টার্স কারা আছে, একদম মুখস্থ বলো। এখনের মধ্যে কয়টা মনে থাকলো একটু দেখি, কতটুকু মনোযোগ আছে একটু দেখি তোমাদেরকে। কোলিন এস্টার্স কারা? ম্যাম আমি বলো। বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম এস্টার্স অফ কোলিন, হুম এটার মধ্যে আছে ম্যাম এস্টাইল কোলিন, হুম মিথাকোলিন, হুম কার্বাকল, হুম, বিথানেকল। তারপর হচ্ছে হ্যাঁ। ম্যাম এবার অ্যালকালয়েডস। আরেকজন আমাকে অ্যালকালার্স গুলোর নাম বলো। 3টা অ্যালকালার্স ছিল আমার স্লাইডে, তোমার বইয়ে আরো ম্যাম থাকবে, আরো দেখবে। পিলোকার্পিন, মাস্কারিনিক আর নিকোটিন। পিলোকার্পিন, নাস্কেনিক আর হচ্ছে নিকোটিন। আচ্ছা, কেউ একজন বলো ডাইরেক্টলি অ্যাক্টিং বলতে কি বুঝি? এগুলা কিন্তু পরীক্ষার কোশ্চেন। ডাইরেক্টলি ম্যাম অ্যাক্টিং বলতে মাস্কেরিনিক রিসেপ্টর আর হচ্ছে নিকোটিন রিসেপ্টরের ওকে মানে স্টিমুলেট করে কাজ করবে। মাস্কেরিনিক রিসেপ্টর আর হচ্ছে নিকোটিনিক রিসেপ্টরকে স্টিমুলেট করে কাজ করবে। তাহলে আরেকজন বলো ইনডাইরেক্ট অ্যাক্টিং বলতে কি বুঝি? এসিটাইল কোলাইনকে ভাঙে, যে এনজাইমটাকে ম্যাডাম ইনহিবিট করে দেয়, এসিটাইল কোলাইনের অ্যাকশনটাকে লং করে,
লং অ্যাক্টিং লং অ্যাকশন করে। হ্যাঁ, এখন যে অ্যাসিটাইলকোলিনকে ভাঙে ওই এনজাইমটার নাম কি আসলে? কোলিনেস্টার্স। পলিনেস্টার কোলিনেস্টারেজ। পলিনেস্টারেজ। গুড। যাক, দুই একজন তো আনসার দিলা, কিছুটা তো ইয়া হওয়া যায়। আসো অ্যাগেইন এখন আমরা যেটাতে চলে যাব, এটা হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং। যার একটু আগেই তোমরা বললা ইনডাইরেক্টলি অ্যাক্টিং হচ্ছে যে কোলিনেস্টারেজ এনজাইমটাকে হচ্ছে ইনহিবিট করে দিবে, তারপরে হচ্ছে অ্যাসিটাইলকোলিনকে প্রসেসে রাইখা দিবে যাতে সে অনেকক্ষণ ধরে লং টাইম ধরে ফাংশন করতে পারে। তো এই হিসাবে ইনডাইরেক্টলি অ্যাক্টিংটার কিন্তু আরেকটা নাম আছে, আমার মাউসের দিকে একটু খেয়াল করো, সেটা হচ্ছে অ্যান্টিকোলিনেস্টারেজ। হ্যাঁ, সে যেহেতু কোলিনেস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করে, হ্যাঁ, যদি বাধা দেয়, আমরা তো জানি যে করে সে তো করে, আর তার বিপরীত ক্রমে হইলে তাকে আমরা অ্যান্টি বলে উল্লেখ করে থাকি। তো ইনডাইরেক্টলি অ্যাক্টিং গুলা যারা আছে তোমার কোলিনার্জিক ড্রাগস, তারা বেসিক্যালি কোলিনাস্টার্সকে যেহেতু তোমার তারা কাজ করতে দিতেছে না, বাধা দিচ্ছে, তাকে ইনহিবিট করতেছে, এই হিসাবে ইনডাইরেক্টলি অ্যাক্টিং গুলার কিন্তু অপর নাম হচ্ছে অ্যান্টিকোলিনেস্টারেজ। তো এটাকে কিন্তু সংক্ষেপে এসিএইচ ই দিয়ে তোমার উল্লেখ করা হয়। তাহলে এসিটাইলকোলিন কিন্তু এসিএইচ, আর এসিএইচ ই যদি শব্দটা পাও তার মানে হচ্ছে অ্যান্টিকোলিনেস্টারেজ। ঠিক আছে, তাহলে অ্যান্টিকোলিনেস্টারেজ হিসেবেও কিন্তু আমরা নামকরণ করতে পারি কাকে? ইনডাইরেক্টলি অ্যাক্টিং যারা কোলিনার্জিক ড্রাগস আছে তারা, অথবা ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক অ্যাগনিস্ট যারা আছে তারা। কেন অ্যান্টিকোলিনেস্টারেজ? কারণ তারা হচ্ছে কোলিনেস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করে, করে অ্যাসিটাইলকোলিনকে ভাঙতে দেয় না, প্রসেসে অনেকক্ষণ ধরে অ্যাসিটাইলকোলিনকে রেখে দেয়। এখন এইটাকে আবার দুই ভাবে, হ্যাঁ, কাজের ধরনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করছে। এক হচ্ছে রিভার্সিবল গ্রুপ, আরেকটা হচ্ছে তোমার ইরিভার্সিবল গ্রুপ। রিভার্সিবল ইরিভার্সিবল এই শব্দগুলা তোমাদের জানা, এগুলা নিয়ে আর ডিটেলস বলার কিছু নাই। রিভার্সিবল এর ভিতরে আবার কেমিক্যাল নেচার অনুসারে দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে। ইরিভার্সিবল এর ভিতরেও হচ্ছে কেমিক্যাল নেচারের উপর ডিপেন্ড করে আবার দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে। তাহলে রিভার্সিবল এর ভিতরে যে দুইটা ভাগ, ইরিভার্সিবল এর ভিতরে কেমিক্যাল নেচার অনুসারে সেই দুইটাই ভাগ। একটা হচ্ছে যে তোমার কার্বামেটস, আর একটা হচ্ছে নন কার্বামেটস। তাহলে রিভার্সিবল কিন্তু তারা হচ্ছে কেমিক্যালি হচ্ছে কার্বামেটস জাতীয়। তারা কারা কারা আছে দেখো তো, বলতো কারা কারা আছে? আগে থেকে হয়তো আমি তোমাদেরকে অনেক আগে থেকে বলতেছিলাম যে এগুলো একটু পড়া শুরু করে দিবা, যাতে হচ্ছে তোমাদেরকে কোশ্চেন করতে পারি। পাইসোস্টিগমিন আছে, নিওস্টিগমিন আছে, ঠিক আছে, আরো কয়েকটা আছে, বাট ইম্পর্টেন্ট কারা? এই প্রথম দুইটা আমরা পড়বই পড়বো। পাইসোস্টিগমিন এন্ড নিওস্টিগমিন এই দুইটা আমরা মাস্ট পড়বো। নন কার্বামেটস এর ভিতরে রিভার্সিবল এর ভিতরে আছে তোমার অ্যান্ড্রোফোনিয়াম আর হচ্ছে ট্যাক্রিন। হ্যাঁ, দেন ইরিভার্সিবল এর ভিতরে কার্বামেটস এর ভিতরে আছে কার্বাইল, আর এটা হচ্ছে তোমার প্রোপোক্সার। নট ইম্পর্টেন্ট, আমাদের আসলে কার্বাইলটা আমরা একটু সামান্য জানবো, বাট যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আসলে যার অনেক কিছু আমরা জানবো, সেটা হচ্ছে অর্গানো ফসফেটস যারা আছে। বিশেষ করে তোমরা জানো যে লাস্টের দুইটা নিয়ে আমাদের অনেক আলোচনা হবে, ম্যালাথিয়ন আর হচ্ছে ডায়াজিনোন, এই দুইটা নিয়ে। তাহলে অর্গানোফসফরাস কম্পাউন্ড যারা আছে একদম তাদেরকে মুখস্থ রাখতে হবে। অর্গানোফসফরাস কম্পাউন্ড গুলা হচ্ছে মূলত ইরিভার্সিবল এর আন্ডারে পড়ে। ইরিভার্সিবল এর ভিতরে কিন্তু আবার কার্বামেটসও আছে। রিভার্সিবল এর ভিতরে কার্বামেটস, নন কার্বামেটস আছে। কার্বামেটস এর ভিতরে আমরা হচ্ছে পাইসোস্টিগমিন এন্ড নিওস্টিগমিন, বেসিক্যালি এই দুটাকে নিয়ে আমরা ইন ডিটেইলস পড়াশোনা করব। তো আমরা পড়াশোনা করব ইন ডিটেইলস যাদেরকে নিয়ে, তাদের তো কথা মাথায় রাখতেই হবে। বাট এজ একটু আগে বললাম, প্রত্যেকটা থেকে অ্যাটলিস্ট 5টা করে ড্রাগ তোমাদের মুখস্থ রাখতে হবে নাম। দেন বলার পরে তারপরে তোমাকে কমনটা থেকে কোশ্চেন করা হবে, আনকমন গুলা থেকে কিন্তু তো একটা কোশ্চেন করা হবে না। তাহলে 2টা মিনিট সময় দিলাম, তোমরা অ্যান্টিকোলিনেস্টারেজ তথা ইনডাইরেক্টলি অ্যাক্টিং, ঠিক আছে, যেগুলা তোমার কোলিনার্জিক অ্যাগনিস্ট আছে, তাদের সম্পর্কে তাদের যে ক্লাসিফিকেশনটা আছে এক্ষণের ভিতরে মুখস্থ করো। আমি কিন্তু যে কোনো একজন আমাকে কিন্তু বলতে হবে কয়েকজন, একজন যদি রিভার্সিবল কার্বামেটস বলো, আর একজন হচ্ছে রিভার্সিবল নন কার্বামেটস বলতে হবে, একজন যদি ইরিভার্সিবল কার্বামেটস বলো, আরেকজনকে হচ্ছে অর্গানো ফসফেটস বলতে হবে। হ্যাঁ, এখানে আমার নামগুলা কয়েকটা দেওয়া আছে, তোমার বইতে দেখবো আরো অনেক অনেক নাম দেওয়া আছে। হ্যাঁ, তোমার কাছে যেগুলা ইম্পর্টেন্ট ওগুলা বাদে তোমার কাছে যেই নাম সহজ লাগে ওইগুলাই তুমি পড়ো, কোনো সমস্যা নাই। বাট তোমার যদি ফাইসোস্টিগমিন কঠিন লাগে নামটা, তাও পড়তে হবে, কারণ এটা আমার দরকার আছে। নিওস্টিগমিন যদি কঠিন লাগে তাও এটা পড়তে হবে। ম্যালাথিয়ন ডায়াজিনন তো কঠিন লাগার ব্যাপার না, তারপরে যদি লাগে তাও পড়তে হবে। ঠিক আছে, তাহলে এইগুলা আমরা মাথায় এখনই নিব, এখনই মুখস্থ করবো। হ্যাঁ, এখনই মুখস্থ করবো। যে মেয়েটা আছে তার রোল নাম্বারটা কত রে? এখন আবার চলে গেল নাকি?
জি জি ম্যাম। স্বর্ণা রয় না? রোল নাম্বার কত? ম্যাম 37 06 06037। 37, ঠিক আছে। আরেকটা ছেলে যে আনসার দেয়, ওর রোল নাম্বার কত? 05078 ম্যাম। 17 78 78। এই দুইজনই আনসার দাও, আর বাকিরা তো মাইকটা রাইখা চলে গেছে আর কি। যাই হোক, আমরা একটু শর্ট শর্ট একটা কুইকলি পড়া ধরে ফেলি। ঠিক আছে, যে কোনো একজন আমারে অ্যান্টিকোলিনেস্টারেজ এর ভিতরে যেটা বলবা, অ্যান্টিকোলিনেস্টারেজ এর ভিতরে তোমার রিভার্সিবল কার্বামেটস যেগুলো আছে সেগুলোর নাম বলবা। বলো তো দেখি। ম্যাম ফাইজোস্টিগমাইন, নিওস্টিগমাইন, তারপর ম্যাম পাইরিডোস্টিগমাইন। হুম, আরেকটা রয়ে গেছে। আচ্ছা যাক, তিনটা ম্যাম তো আর বলতে দিয়ে একটা। ভুলে গেছো। আচ্ছা, আরেকজন আমারে বলো যে রিভার্সিবল এর ভিতরে এই নন কার্বামেটস আছে কারা আছে? দুইটা আছে মাত্র। বলো তো দেখি, আমার স্লাইডে মাত্র দুইটা আছে নাকি? না, অনেকগুলো আছে। বলো। নন কার্বামেটস নন কার্বামেটস। আমার হচ্ছে ম্যাডাম অ্যান্ড্রোফিনিয়াম, হুম অ্যান্ড্রোফিনিয়াম, আর হচ্ছে হুম ম্যাডাম ডোনিপিজিল। কিরে, হেল্প করো, ভাঙ্গা প্রোনাউন্সিয়েশনটা ম্যাম আরেক হেল্প করো। হ্যাঁ বলো। ট্যাক্রিন, ডোনেপেজিল। হুম, আচ্ছা ঠিক আছে, যে বলতে পারলা না সে আমাকে ইরিভার্সিবল যে কার্বামেটস গুলার নাম আছে সেগুলা বলো তাহলে। ওগুলা তো কম। ম্যাডাম এটা হচ্ছে ম্যাডাম কার্বারিল, হুম, আর হচ্ছে ম্যাডাম প্রোপোক্সর। আচ্ছা ঠিক আছে। আর অন্য কেউ আছো যে আনসার দিতে চাচ্ছ? অর্গানো ফসফরাস কম্পাউন্ড যেগুলো আছে, অন্য জি কেউ? ম্যাডাম। একটু কাঁদে। জি ম্যাডাম। যদি জিতে চাও তাহলে একটু দাওতে দেখি, শুনি। তোমাদের আওয়াজ তো শোনা যায় না। এই দুইজনেই দেখি মাঝে মাঝে আনসার দেয়। ম্যালাথিয়ন, ডাইজিয়ন, ডিফ্লক্স। আচ্ছা ঠিক আছে। এই দুইজন যারা আছো, যারা সবসময়ই থাকে, একদম শুরু থেকেই দেখছি আসো, তারা আইটেমে কিছুটা সুবিধা পাবা। আর বাকিরা হচ্ছে একটা কোশ্চেনের আনসার যদি না থাকে, আইটেম পেন্ডিং থাকে। আচ্ছা ঠিক আছে, এইবার আসি আমরা অ্যাজ এ হোল। হ্যাঁ, অ্যাজ এ হোল কোলিনার্জিক যে এজেন্ট গুলা আছে, হ্যাঁ, এইটার ইফেক্ট গুলাকে যদি আমরা একটু শর্টলি একটু মনে রাখার মতো করে একটা মিনোমিক্স যদি করে নেই। ও আল্লাহ, জীবনটা তেনা তেনা করে দিতেছে এই ল্যাপটপটা। এরকম বিরক্তিকর পজিশনের আমি কখনো করিনি। মনটা চাইতেছে এটা ভাইঙ্গা ঘুরে ঘুরে করে ফেলি। ক্লাসের সময় এত ইন্টারাপশন ভাল লাগে, এমনি স্টুডেন্ট নাই, এগুলো এমনি পড়ে না, তার উপর দিয়ে আবার ল্যাপটপে বিরক্তি করে। এত পেন কেমনে দিতে পারে? কিসে এত সমস্যা? খেয়াল করি আমরা এই জিনিসটা, খেয়াল করতে করতে তো শেষ। হ্যাঁ, ল্যাপটপ তো খালি ম্যাম বিরক্ত করে। ম্যাম এত খেয়াল কেমনে করবে? হ্যাঁ বলবা, কিছু বলবা? ম্যাম ওই অ্যান্টিকোলিনেস্টারেজের ইরিভার্সিবল এর যেই মানে যে নামটা আমি বলতে পারি নাই, পাইরিডোস্টিগমাইনের নিচেরটা আর দিয়ে যেটা, ম্যাম এটা আবার একটু বলেন। ওই যে ওই অংশটাকে আবার একটু বলবো। মানে ওই নামটা একটু আবার একটু বলেন, মানে আর দিয়ে যে নামটা, ওই যে রিভার্স, রিভার্সটিগমাইন। রিভার্স টেকনিক, ঠিক আছে, রিভার্স টেকনিক এখন মুখস্থ হয়েছে। ইয়েস ম্যাম। পাইজোস্টিগমিন, নিওস্টিগমিন, ঠিক আছে। ইয়েস ম্যাম। ইয়েস, তাহলে ঠিক আছে, আমরা এই পয়েন্টে চলে যাই। আমরা তো আগাইতে পারি না বেশি। হ্যাঁ, এক তো তোমরাই আগাও না, আর দ্বিতীয়ত আজকে আমার ল্যাপটপ মাশাআল্লাহ দিলে অনেক ভালো সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। খেয়াল করি আমরা কোলিনার্জিক ড্রাগস এর ইফেক্টটা এজ এ হোল যদি আমরা একটু মাথায় নিয়ে নিই, একটা মিনোমিক্স করে রাখছি। ছেলেরা যারা আছো তাদের জন্য এই মিনোমিক্সটা মানে তারা তাদের জীবনে 100% সত্য মিনোমিক্স, তাই না? যে মেনি স্মার্ট লেডিস আলটিমেটলি ব্রিং ডিজাস্টার ফর ডুডস, নাকি রে?
এটা তো তোমাদের জীবনের চরম সত্য কাহিনী। তোমাদের জীবনে যাই ঘটে না কেন, যাই খারাপ কিছু হয় না কেন, সব হচ্ছে স্মার্ট লেডিজের কারণেই ঘটে না, তাই না? অনেকে তো আমরা বলছো তোমাদের জীবনের অনেক স্মার্ট লেডিজের জন্য তোমাদের জীবনের জীবন দশার এই অবস্থা, কয়েকজনই তো আমরা বলছো। তো তাদের জন্য ডেডিকেটেড করে কোলিনার্জিক এজেন্ট গুলা তাদের জন্য মনে রাখা সহজ হবে যারা এই মিনোমিক্সটা মনে রাখতে পারবে। তো মেনির এম দিয়ে হচ্ছে তোমার মিউসিস, স্মার্ট এর এস দিয়ে হচ্ছে তোমার সালাইভেশন, লেডিজ এর এল দিয়ে হচ্ছে ল্যাক্রিমেশন, আলটিমেটলি ইউ দিয়ে হচ্ছে ইউরিনেশন, ব্রিং এর বি দিয়ে হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন, ডিজাস্টার এর ডি দিয়ে হচ্ছে ডেফিকেশন, এন্ড ডুটস এর ডি দিয়ে হচ্ছে ডিক্রিজড হার্ট রেট। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কমনলি মানে একদম শর্ট করে অ্যাজ এ হোল কোলিনার্জিক যে ড্রাগ গুলার ইফেক্ট আছে আমাদের বিভিন্ন অংশের উপর, বিভিন্ন পার্টের উপর বা সিস্টেমের উপর সহজ ভাবে মনে রাখা। আরো দেখবা যে প্রত্যেকটা ফাংশন পড়তে গেলে অনেকগুলা তোমার চলে আসে, বাট এগুলো হচ্ছে মেজর, এবং প্রত্যেকটাকে ভালো করে খেয়াল করলেই তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি, এখানে একটাও কিন্তু নাই যে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি। তাহলে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা যদি কোলিনার্জিকের ইফেক্ট গুলা বিভিন্ন সিস্টেম ওয়াইজ বলতে যাই, বিভিন্ন সিস্টেম ওয়াইজ কোলিনার্জিক ইফেক্ট গুলা কি থাকবে, এই যে ড্রাগ গুলো আমরা ইউজ করবো, এই ড্রাগ গুলা ইউজ করলে এই সিস্টেমের উপর আসলে সে কি কি চেঞ্জ আনবে। তাহলে এইটাকে আমরা একটু শর্টলি মনে রাখতে পারি যে কোলিনার্জিক এজেন্ট গুলাকে একটা মিনোমিক্স দিয়ে many smart ladies ultimately bring disaster for doers। এখানে M দিয়ে হচ্ছে মিওসিস করে, S দিয়ে হচ্ছে salivation, L দিয়ে হচ্ছে তোমার lacrimation, U দিয়ে হচ্ছে urination, B দিয়ে হচ্ছে bronchoconstriction, D দিয়ে হচ্ছে তোমার defecation, আর doers এর D দিয়ে হচ্ছে decreased heart rate। তুমি উপরটাকে নিচে, নিচেটাকে উপরে নিতে পারো, কারণ দুইটাই হচ্ছে D দিয়ে বলা। এই জিনিসটাকেই হচ্ছে চিত্রতে দেখানোর চেষ্টা করছি যে আইতে কি করে, লাংসে কি করে, ব্রঙ্কো কনস্ট্রিকশন, এই কথাটা মাথায় রাখবা। হার্টে কি করে, ডিক্রিজড হার্ট রেট, এটা তো অসংখ্যবার বলা হয়েছে। এখানে যতগুলো অ্যাক্টিভিটি আছে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি, যদি আমরা সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক পড়ে আসি এগুলো আমাদের জন্য কোনো ম্যাটার না। ঠিক আছে? তারপর হচ্ছে ব্লাড ভেসেলে এক্সট্রা যদি বলতে চাও ডায়ালেট করবে, হ্যাঁ রিল্যাক্সেশন ডায়ালেশন হবে। স্টমাকে তো জানোই যে সিক্রেশন গুলা হচ্ছে তোমার বাড়াই দিচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বা গ্যাস্ট্রিক সিক্রেশন, যেটা ব্লাডারকে যেটা কনস্ট্রিক্ট করতেছে। হ্যাঁ, সহজ হিসাব যে তোমার প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটির আন্ডারে মূত্রত্যাগের ইচ্ছে হচ্ছে বেশি থাকবে, কারণ ব্লাডার কনস্ট্রিক্টেড থাকবে, এটা হচ্ছে কথা। স্যালাভারি গ্ল্যান্ড সিক্রেশন যে কোনো রেস্টিং ফেজে আমার ডাইজেশন ভালো হয়, সুতরাং যত গ্ল্যান্ড সিক্রেশন আছে বেসিক্যালি, হ্যাঁ স্পেসিফিকলি যদি আমরা বলি যে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের সাথে রিলেটেড, তার সবগুলা সিক্রেশন হচ্ছে বেড়ে যাবে। আর পিপলটা কনস্ট্রিক্টেড থাকে তথা মিউসিস হয় এখানে, যখন হচ্ছে যে আমরা প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটির আন্ডারে থাকি। আর অপরপক্ষে ভয় পাইলে যেটা হয় বা টেনশনে যেটা থাকলে, তখন সিম্পেথেটিক অ্যাক্টিভিটির আন্ডারে কিন্তু আমাদের মাইগ্রেসিস থাকে। দ্যাট মিনস হচ্ছে আমাদের যে পিপলটা হচ্ছে সেটা ডায়ালেট অবস্থায় অবস্থান করে। চিত্রটা একটু বড় করে দেখানোর ইচ্ছা ছিল কিন্তু সাহস করতেছি না, আবার পরে আমার ল্যাপটপ নাচান দিবে। ঠিক আছে? তাহলে তোমরা একটু একটু ইয়াতে সার্চ দিলে এই চিত্রটা পেয়ে যাবা। এই যে দেখছো, আমি বলার আগেই আমার ল্যাপটপ নাচা শুরু করে দিছে। তোমাদের বিরক্ত লাগার তো ইয়া কথা, আমার নিজেরই বিরক্ত লাগতেছে। দুইটা লাইনও করাইতে পারলাম না, ল্যাপটপের এরকম নাচানাচি করতেছে। অবশ্য তোমাদের ভালো লাগার কথা, পড়া যত কম হবে পড়া নেক্সট ক্লাসে যাবে গা, আইটেম তত পিছাবে নাকি রে? সমানুপাতিক হারে কাজগুলো সংগঠিত হবে, ভালো না নাকি? না ম্যাম। না ম্যাম। এমন তো নাই কবা, মনে মনে তো হ্যাঁ বলতেছো, আমার সামনে তো না বলতেছো। এতটুকু সাহস তো নাই যে ম্যাম সত্য কথাটা বলি। মনে মনে তো খুব খুশি, ক্লাস যত আগাবে, ক্লাস যত ডিটেলস পড়ানো হবে, আইটেম তত পিছাবে, আমরা ততই হচ্ছে ঘুমাইতে থাকবো। সমানুপাতিক হারে জীবন আমাদের চলতে থাকবে, আলটিমেটলি আমরা না পড়েই পার পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের ধর্ম, এটাই হচ্ছে আমাদের কর্ম, নাকি? সত্য কথাও বলতে পারো না তোমরা, তোমাদের কি হবে বলো? আমি কি মিথ্যা কথা বলছি যে তোমরা 24 ঘন্টা ঘুমায়া কাটাও? বলবো যে না ম্যাম 24 ঘন্টা ঘুমাই না তো, আমরা 24 ঘন্টার ভিতরে 18-12 ঘন্টা হচ্ছে গেম খেলি মোবাইলে। ছেলেরা হচ্ছে গেম খেলি, হ্যাঁ মেয়েরা ইচ্ছে হলে হচ্ছে টিভি দেখি, আর টিভি না দেখলে হচ্ছে যে অন্য কিছু করি। কিন্তু 24 ঘন্টার ভিতরে আমরা 24 ঘন্টাই হচ্ছে পড়াশোনা ছাড়া থাকতে পারি এবং খুব ভালো থাকতে পারি। বরং পড়াশোনার কথা বললেই হচ্ছে আমাদের জীবনের সব সমস্যার
তৈরি হয়। সত্য নাকি মিথ্যা? ম্যাডাম আংশিক সত্য ম্যাডাম। আংশিক 18 সত্য, তাও আমার সাহস নাই যে আমারে বলবে না সম্পূর্ণ সত্য। গেলাম রে। এই যে দেখো আমার স্লাইড কিন্তু লাফায় চলে যেতেছে, এখনই যাইতেছে গা। মেজাজ খারাপ হইতে হইতে আমি ইউফোরিক মুডে চলে গেলাম। এই ইউফোরিক মুডের জন্য কোন নিউরোট্রান্সমিটারটা দায়ী বলো তো দেখি? আজকে আর পড়াইতাম না, যাও বলো। ইউফোরিক মুডের জন্য কোন নিউরোট্রান্সমিটারটা দায়ী বলো তো? পড়াইছিলাম কিন্তু, বইলো না পড়াইছি না। ডোপামাইন পড়াইছিলাম নিউরোট্রান্সমিটার নিয়ে মজার মজার ব্যাপার। যেমন দেখি বলো, কেউ একজন বলো। ডোপামাইন ডোপামাইন ছিল, ওটা ইউফোরিক মুডের জন্য ছিল নাকি এটা অন্য জগতের জন্য ছিল? আরেকজন ফুসফুস কে করতেছে? হতাশ, আমার পড়ানো নিয়ে আমি হতাশ। কিছুই পড়াইলাম না এই ল্যাপটপের নাচানাচির জন্য। কিছুই যে পড়ো না সেটারও প্রমাণ। হ্যাঁ, এই যে এত বড় একটা ইন্ট্রোডাকশন ক্লাস দিলাম, কেন দিলাম নিজেই বুঝতেছি না, কিছুই তো বললাম না। আচ্ছা, আপাতত নাচানাচি বন্ধ হয়েছে, আবার আমরা আমাদের স্লাইডে ফেরত আসি যতটুকু করা যায় আর কি। নাচানাচির মধ্যে কি করার, আমার তো এখানে কিছু হাত নাই, ল্যাপটপ নিজেই নাচতেছে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, একটু আগে যেই অ্যাকশন গুলো আমরা দেখাইলাম, হ্যাঁ, যে সিবিএস এর উপর, লাংস এর উপর, জিআইটির উপর, ব্লাডারের উপর, এক্সোক্রাইন গ্ল্যান্ডের উপর, আই এর উপর, ব্লাড ভেসেলের উপর, এখানে আরেকটু হচ্ছে ইলাবোরেট করে বলা আছে। ওখানে আমরা একটা হেডিংসে জানছি, এখানে আরেকটু ইলাবোরেট করে তোমার বলা আছে। ইচ্ছা তুমি এত ইলাবোরেট করে পড়তে না চাইলেও তুমি হচ্ছে মেইন হেডিংস দিয়ে মেইন ঘটনাটা পড়তে পারো। যেমন সিরিয়াস এর ক্ষেত্রে হার্ট রেট হচ্ছে ডিক্রিজ হার্ট রেট বা ফোর্স অফ কন্ট্রাকশনটা তোমার কমে যাবে, ফোর্স অফ কন্ট্রাকশন কমার জন্যই তো তোমার হার্ট রেট আসলে কমে আসবে। লাংস এর ক্ষেত্রে একটু আগে বললা যে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, কিন্তু সিক্রেশন কিন্তু বেড়ে যাবে। মনে রাখবা প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটির আন্ডারে কিন্তু মোটামুটি সব সিক্রেশন হচ্ছে বেড়ে যায়। জিআইটি আন্ডারে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন অবশ্যই বাড়বে, ঠিক আছে। আর যেহেতু বললামই যে প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি মানেই হচ্ছে রেস্ট, রেস্টের সাথে হচ্ছে ডাইজেশনের একটা বিরাট সম্পর্ক আছে। তাহলে জিআইটির সকল সিক্রেশন কিন্তু তোমার কি হবে, বেড়ে যাবে। ব্লাডারের ক্ষেত্রে এটাই বললাম যে ব্লাডারটা কি থাকবে, কনস্ট্রিক্টেড হবে। সহজ হিসাব যে তোমার কোলিনার্জিক ড্রাগস এর আন্ডারে বা প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটির আন্ডারে তোমার মূত্র ত্যাগের ইচ্ছাটা হচ্ছে বেড়ে যাবে। হ্যাঁ, অনেক শান্তিপ্রিয় ভাবে আরাম ভাবে বসে থাকলে দেখবা কিছুক্ষণ পরে পরে তুমি বাথরুমে যাইতেছো, হ্যাঁ, মূত্র ত্যাগের ইচ্ছাটা হচ্ছে তোমার বেড়ে যাবে তখন। হ্যাঁ, তার মানে কেন, প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটির আন্ডারে হচ্ছে ব্লাডার কনস্ট্রিক্টেড থাকে। সহজ হিসাব। তো সুতরাং আমি যখন প্যারাসিম্পথেটিক আন্ডারে থাকবো তথা আমি কোলিনার্জিক ড্রাগসও যদি আমি দেই, ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে আসলে তোমার কনস্ট্রিকশন অফ ব্লাডার হবে, যেটার কারণে মূলত কি হয়, বারবার মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। সহজ হিসাব, ইউরিনেশন। এক্সোক্রাইন গ্ল্যান্ড, যে কোনো গ্ল্যান্ড সিক্রেশন, ঠিক আছে, এখানে বেড়ে যাবে। স্পেসিফিক্যালি আমরা বলবো যে যতগুলা ডাইজেস্টিভ সিস্টেমের আন্ডারে যতগুলা গ্ল্যান্ড হেল্প করবে সবগুলা সিক্রেশন বেড়ে যাবে। ইভেন তোমার কান্দনও বেড়ে যাবে, দ্যাট মিন্স ল্যাক্রিমেশন। হ্যাঁ, ল্যাক্রিমেশন করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে স্যালাইভেশন তো হবেই, যেহেতু তোমার ইয়ের সাথে রিলেটেড আছে, ডাইজেশনের সাথে। সকল এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন এখানে বাড়বে। আইতে তো বললাম যে আই এর যেটা হবে, পিউপিলটা কনস্ট্রিক্টেড থাকবে, যেটাকে আমরা মিওসিস বলতেছি, কনস্ট্রিক্টেড থাকবে। হ্যাঁ, এখন আসো আরেকটা, যেটা আই এ কিন্তু গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা ঘটবে, 3 নম্বর পয়েন্ট একটু খেয়াল রাখবা। ইন্ট্রা অকুলার প্রেসার কিন্তু কম থাকে। ইন্ট্রাকুলার প্রেসারটা আসলে কেমনে কমায় এই ড্রাগগুলা বা আমাদের প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটির আন্ডারে যে আমাদের ইন্ট্রাকুলার প্রেসারটা কম থাকে, তোমার একুয়াস হিউমার ড্রেনেজটা হচ্ছে বাড়ায়। ঠিক আছে, তাহলে আইতে এই ড্রাগগুলা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট পালন করবে, যেটা কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা স্পেসিফিক ড্রাগের ব্যবহারে যে দেখবো, ইন্ট্রাকুলার প্রেসারটা তোমার কমাবে। হ্যাঁ, ইন্ট্রাকুলার প্রেসার তো বুঝো কি রে, এটা কেউ একজন বলো তো দেখি। এতদিন তো তোমাদের আইএ প্লেসমেন্ট থাকার কথা, এতটুক শব্দ তো জানার কথা। আইওপি যেটা নামে বলা হয়, ইন্ট্রা অকুলার প্রেসার, কেউ একজন বলো তো কি এটা, এই প্রেসারটা কি এবং কে দেয়? এনিওয়ান? চলে গেছে, কেউ নাই?
ম্যাম ধারণা আছে তো? ম্যাম অ্যাকুয়াস হিউমার। কি বলতে চাইতেছো আবার বলো তো দেখি। ম্যাম অ্যাকুয়াস হিউমার এই প্রেশারটাতে। এইটা কিসের প্রেশার? এটা কি আমাদের ব্রেইনের প্রেশার, চোখের না প্রেশার? ম্যাম, এটা হচ্ছে আইয়ের মধ্যে যে প্রেশারটা থাকে। এটা বেসিক্যালি আমাদের যে প্রেশারটা দিয়ে থাকে ইন্ট্রাকুলার প্রেশার। ধরো তোমাকে একটা একটা এক্সট্রা কোশ্চেন করি। ধরো কোনো কারণে ইন্ট্রাকুলার প্রেশার বেড়ে গেল, তখন কি সিমটম তোমার দেখা যাবে? রোগী এসে তোমার কি লক্ষণ বলবে যে সে ম্যাম ল্যাক্রিমেশন হবে। হুম হুম ল্যাক্রিমেশন নট ল্যাক্রিমেশন ল্যাক্রিমেশনটাকে খুব বেশি বলা যাবে না। মানে ধরো ইন্টারকুলার প্রেশার যদি কারো এক সময় ধরো অনেক বেশি থাকে, তখন ওই পেশেন্ট বা রোগী আসলে বাসায় বসে থাকতে পারবে না, কারণ তার জন্য খুব একটা খারাপ সিমটম তার দেখা যাবে, যেটার জন্য সেটা তার কাছে যাবেই যাবে। হ্যাঁ, এই সিমটম বা গ্লুকোমা লক্ষণ। হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, গ্লুকোমা। এই গ্লুকোমা। সিমটম, গ্লুকোমা তো এটা একটা কন্ডিশন, অবস্থা। কথা হচ্ছে রুগী তোমার কাছে কি এসে বলবে আমার গ্লুকোমা হয়েছে? আমি বারবার জিজ্ঞেস করতেছি, রুগী এসে তোমার কাছে কি বলবে? ধরো পেইন হচ্ছে ম্যাডাম, চোখে পেইন ইন্টারকুলার হচ্ছে। প্রেশার আছে। হুম হুম পেইন হচ্ছে চোখে। পেইনটা আমি নিলাম, পেইনটা নিলাম। হ্যাঁ, পেইন হবে, বাট পেইনটাকে একদম মানে নেওয়া যায় না, একটা স্পেসিফিক পেইনের কথা বলো। হ্যাঁ, ইন্ট্রাকুলার প্রেশারের সাথে রিলেটেড এটা সিভিয়ার হেডেক, যেটার জন্য এই টাইপ রোগীগুলা তোমার বাসায় বসে থাকতে হবে না। আমরা নর্মাল মাথা ব্যথা হইলে আমরা তো অবশ্য সবকিছু রোগের ওষুধই হচ্ছে নাপা নাপা খাইয়া ফেলি, কিন্তু যাদের হচ্ছে পারসিস্টেন্স তোমার এই ইন্ট্রাকুলার প্রেশার বেশি থাকে, তারা হচ্ছে বাসায় বসে থাকতে পারে না, সিভিয়ার হেডেক থাকে। হ্যাঁ, পেইন যেটা আছে, পেইন এটার সাথে আসে। তারপরে আরেকটা যেটা বললা যে ল্যাক্রিমেশন, ওগুলাও আছে। ওগুলা হচ্ছে তোমার এক্সটার্নাল বা এডিশনাল হিসাবে আসে, বাট যেই সিমটমটার জন্য রোগী আসলে তোমার বসে থাকে না, চলে আসে ডক্টরের কাছে, যেটা হচ্ছে সিভিয়ার হেডেক। সিভিয়ার হেডেক রূপে কিন্তু এটা প্রকাশ পাইতে পারে। তো এটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা পয়েন্টটাই, তিনটা পয়েন্টই হচ্ছে আয়ের ক্ষেত্রে মনে রাখবা, যেটা কোলিনার্জিক ড্রাগ গুলা করে থাকে, ঠিক আছে, বা আমাদের সিম্পিথেটিক আন্ডার এটা হয়ে থাকে, সেটা হচ্ছে মিউসিস, তারপরে অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন, আর হচ্ছে যে তোমার ডিক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার। তো এইগুলা মাস্কেনিক অ্যাকশন, এগুলা যদি নর্মাল ওয়েতে আমার না হয়, তখন হচ্ছে আমরা ওষুধ দিয়ে সেগুলাকে সেট আপ করবো, এবং ওই ওষুধগুলাকে আমরা কোলিনার্জিক ড্রাগ নামে উল্লেখ করতেছি। সহজ হিসাবে যদি আমরা বলি, তাহলে কোলিনার্জিক ড্রাগ হচ্ছে আমরা যদি ইউজ করি তাহলে সিবিএস এর উপরে এই ইফেক্ট আনবে, লাং এর উপরে এই ইফেক্ট আনবে, জিআইটি এর উপরে এই ইফেক্ট আনবে, ব্লাডের উপরে এই ইফেক্ট আনবে, এবং সামনে এই প্রত্যেকটা সিস্টেমের উপর এই এই ইফেক্ট গুলা তোমার নিয়ে আসবে। আমাদের নর্মাল মেকানিজমে যখন এটা হচ্ছে না, আমাদের বডি আমাদের জন্য যদি এটা না করতে পারে, তখন এই সেম জিনিসটাই হচ্ছে আমরা যেটা করব, ওষুধ দিয়ে করব, ড্রাগস দিয়ে করব। আপনি এই ড্রাগস গুলো স্পেসিফিকলি আমরা বলতেছি কোলিনার্জিক ড্রাগস, এবং কোলিনার্জিকের ভিতরে স্পেসিফিকলি আমরা বলতেছি কোলিনার্জিক অ্যাগনিস্ট নিয়ে কথাবার্তা, ঠিক আছে, যে অ্যাজ এ হোল কোলিনার্জিক যে অ্যাগনিস্ট গুলো আছে তারা আসলে কি করে থাকে। এরপরে আসলে এগুলো তো মাস্কেনিক অ্যাকশনের ভিতরে করে থাকে, নিকোটিনিক অ্যাকশনের ভিতরে আসলে কি করে থাকে? নিকোটিনিক অ্যাকশনের ভিতরে তোমার আবার একটু অন্যরকম করে অটোনমিক গ্যাংলিয়াকে স্টিমুলেশন করে কাজ করতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে যেটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশনে যে রিসেপ্টর আছে সেগুলোকে স্টিমুলেশন করে কাজ করতে পারে। আর কিছু হচ্ছে যে তোমার সিএনএস অ্যাকশন আছে। আমার কাছে যতগুলো আমি নিকোটিনিক অ্যাকশনের পার্ট দেখছি, এত জটিল জটিল লাগছে। এই পয়েন্টটাই হচ্ছে আমার কাছে একটু সহজ সরল লাগছে, যে নিকোটিনিক অ্যাকশন হিসেবে আসলে কি করতে পারে। হ্যাঁ, নিকোটিনিক অ্যাকশন রূপে আসলে কি করতে পারে। হ্যাঁ, নিকোটিনিক অ্যাকশন গুলো একটু মাথায় রাখবো। অটোনমিক গ্যাংলিয়াতে নিকোটিনিক রিসেপ্টরকে স্টিমুলেট করে কাজ করতে পারে। 2 নাম্বার হচ্ছে নিউরোমাসকুলার জাংশনে নিকোটিনিক রিসেপ্টরকে স্টিমুলেশন করে কাজ করতে পারে। আর তার সাথে হচ্ছে কিছু সিএনএস অ্যাকশন আছে। এখন যদি অটোনমিক গ্যাংলিয়াতে নিকোটিনিক রিসেপ্টরকে স্টিমুলেট করে কাজ করে থাকে, সেক্ষেত্রে সিভিএস এ আসলে কি ধরনের অ্যাক্টিভিটি হবে? ব্লাড প্রেশার বেড়ে যাবে আর ট্যাকিকার্ডিয়া তোমার হবে। জিআইটির ক্ষেত্রে হচ্ছে মর্টালিটি বেড়ে যাবে, সিক্রেশন বেড়ে যাবে। ব্লাডারের ক্ষেত্রে আগের মতো হচ্ছে মিকচুরেশনকে তোমার প্রমোট করবে। আবার অপর পক্ষে যদি নিউরোমাসকুলার জাংশনের নিকোটিনিক রিসেপ্টর গুলোকে স্টিমুলেশন করে কাজ করে থাকে, মাসল ফেসিকুলেশন হবে। সিএনএস এর ক্ষেত্রে কিছু তোমার এক্সাইটেশন হবে, ফলোড বাই ডিপ্রেশন, অ্যাংজাইটি, বা হচ্ছে রেস্টলেসনেস বা ইনসমনিয়া।
তাহলে একটা পার্ট হচ্ছে মাস্কারিনিক অ্যাকশন আর একটা পার্ট হচ্ছে নিকোটিনিক অ্যাকশন। ঠিক আছে, তো আমরা দুইটাকেই একত্রে নিয়ে কমনলি জানলাম যে কলিনার্জিক ড্রাগ গুলাকে যদি আমরা ব্যবহার করে থাকি মাস্কারিনিক অ্যাকশনের আন্ডারে প্রত্যেকটা সিস্টেমে সে কি ধরনের চেঞ্জ করে আনবে, আর নিকোটিনিক অ্যাকশনের আন্ডারে সে কি ধরনের পরিবর্তন আমার আনবে। যতগুলা নিকোটিনিক অ্যাকশন আমি পড়ছি আমার কাছে এটাই হচ্ছে সবচেয়ে সহজ সরল লাগছে, এটা দিয়ে মনে রাখতে বলে তোমাদের সুবিধা হবে। বাট সামনে আসলে আমরা বেসিক্যালি যাকে নিয়ে বেশি আলোচনা করব, যার উপর চেঞ্জটা নিয়ে আমরা আসলে বেশি আলোচনা করব সেটা হচ্ছে মাস্কারিনিক অ্যাকশনটার উপর। নিকোটিনিক অ্যাকশনের উপর চেঞ্জটা আসলে তুলনামূলকভাবে কম আলোচনা হবে, কারণ তোমাদের পরীক্ষাগুলোতে আসলে কমনলি মাস্কারিনিক অ্যাকশনের উপর ডিপেন্ড করে কোশ্চেনগুলো বেশি আসছে। বাট আসলে পড়তে গেলে দুইটাই ইম্পর্টেন্ট, দুইটাই পড়া উচিত, কিন্তু তোমরা তো সাধারণ পড়াই পারো না, আর অসাধারণ পড়া আমি আর দিতে চাচ্ছি না। এই কারণে যেগুলো কমনলি কোশ্চেন আসতেছে ওর আন্ডারে ওই কোশ্চেন গুলা নিয়ে আমি আসলে ডিসকাশন করবো। ঠিক আছে ম্যাম বলো তো। ম্যাম ওই যে মানে নিকোটিনিক রিসেপ্টরের উপর যে কাজ করে মানে সেটা একটু আরেকটু বললে ভালো হয়। নিকোটিনিক যে অ্যাকশনটা দেখো, নিকোটিনিক রিসেপ্টরের কথা মনে আছে যে তোমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা ছিল এনএম আর একটা ছিল এনএন। এনএম মানে হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর অন নিউরোমাস্কুলার জাংশন, এনএন মানে Yes, হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর অন নিউরন। এখন কোন কোন জায়গার নিউরন? আসলে একটা নিউরন যেগুলো হচ্ছে অটোনমিক গ্যাংলিয়ার আন্ডারে আছে। ঠিক আছে, ইয়েস ম্যাম। আর কোথায়? সিএনএস অ্যাকশনের সাথে যারা আছে তাদের সাথে রিলেটেড। তো এখন যখন হচ্ছে অটোনমিক গ্যাংলিয়ার নিকোটিনটা তোমার স্টিমুলেশন হবে তখন সিবিএস এ এই ধরনের চেঞ্জ আসবে, ট্যাকিকার্ডিয়া হবে, ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। জিআইটি তে এই ধরনের চেঞ্জ আসবে যে মর্টালিটি বেড়ে যাবে, সিক্রেশন বেড়ে যাবে। ব্লাডারে কি হবে? মিউটেশনটা হচ্ছে প্রমোট হবে। অপরপক্ষে যদি তোমার রিসেপ্টর গুলার তোমার স্টিমুলেশন হয় নিউরো মাস্কুলার জাংশনের ক্ষেত্রে তখন হচ্ছে মাসল ফেসিকুলেশন হবে। তো এখন এইখানে মেইন পয়েন্টটা হচ্ছে কোন জায়গার নিকোটিনিক রিসেপ্টর গুলা তোমার স্টিমুলেট হচ্ছে। যে সকল জায়গার নিকোটিনিক রিসেপ্টর গুলা তোমার স্টিমুলেট হবে স্পেসিফিকলি ওই জায়গার ফাংশন গুলাই তোমার সংগঠিত হবে। এই হিসাবে কিন্তু নিকোটিনিক রিসেপ্টর গুলাকে দুই ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, নিকোটিনিক অন নিউরোমাস্কুলার জাংশন, নিকোটিনিক অন নিউরোমাস্কুলার জাংশন হলে বেসিক্যালি মাসল ফেসিকুলেশন হয়। আরো অনেক পয়েন্ট আছে ওগুলো আমি রাখিনি, বেসিক্যালি স্কেলেটাল মাসলের মাসল ফেসিকুলেশনটা হয়। আর নিউরনের উপর হইলে, এখন নিউরন যদি অটোনমিক গ্যাংলিয়ার আন্ডারে হয় তখন সিবিএস এর উপরে এই চেঞ্জ আসে, জিআইটির উপরে এই চেঞ্জ আসে, ব্লাডারের উপরে এই চেঞ্জ আসে। আর আদার্স এর ক্ষেত্রে অন্যান্য নিউরনের ক্ষেত্রে কিছু সিএনএস অ্যাকশনও কিন্তু তার সাথে জড়িত, যে সিএনএস অ্যাকশনের ক্ষেত্রে কোন কোন জিনিসটার জন্য সে দায়ী। এই এতটুকু পয়েন্ট বুঝতে পারছো? নিকোটিনিকটা কিন্তু বুঝতে হলে আরো অনেক কিছু বুঝে আসতে হয়। নিকোটিনিক রিসেপ্টর যে বলো তো, নিকোটিনিক রিসেপ্টর গুলা কি জি প্রোটিন কাপল রিসেপ্টর নাকি লাইগেন্ড গেটেড আয়ন চ্যানেল রিসেপ্টর? এটলিস্ট এতটুকু বলো। রিসেপ্টরের ক্লাসিফিকেশনে কিন্তু পড়ছিলাম মাস্কারিনিক রিসেপ্টর গুলা ছিল তোমার জি প্রোটিন কাপল রিসেপ্টর, আর নিকোটিনিক রিসেপ্টর গুলা হচ্ছে লাইগেন্ড গেটেড হচ্ছে রিসেপ্টর টাইপ। তো ওখানে আসলে ওই ফ্যাক্টটা আরো কিন্তু ডিটেলস পড়লে নিকোটিনিক অ্যাকশন গুলো আরো সুন্দর করে বোঝা যেত। বাট বললাম না তোমাদের ক্ষেত্রে আমি আর এত ডিটেলস দিতে চাচ্ছি না, পিছনে কারণ হচ্ছে এইটাই। আমার মনে হয় যে ক্লাসটা এখন স্টপ হয়ে যাবে। তো এতটুকুই আমরা মাথায় রাখি। আজকে আমার ল্যাপটপের ডিস্টার্বের জন্য আসলে আমি এতটা আগাইতে পারি নাই। ইনশাল্লাহ আশা করি নেক্সটে আরো অনেকটুকু আগায় যাব। তোমরা যদি আরেকটু মনোযোগী থাকো তাহলে আমার জন্য আসলে একটু